চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তার গানের গলাতে কিন্তু তিনি ইতোপূর্বেই দর্শকদের মন জয় করেছেন এবং রিসেন্টলি তিনি ইন্ডিয়ান আইডলে কোয়ালিফাই করেছেন। বুঝতেই পারছেন কার কথা বলছি, তিনি আর কেউ নন, তিনি আপনার আমার সকলের পছন্দের একজন সঙ্গীত শিল্পী জাহিদ অন্তু। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে। সো কথা না বাড়িয়ে শুরুতেই জানতে চাই যে ইন্ডিয়ান আইডলের অভিজ্ঞতা কেমন কেমন ছিল সে সময়টা এবং কি চিন্তা করে আসলে অংশগ্রহণ বা কোয়ালিফাই করা হয়েছে? প্রথমে জানতাম না যে বাংলাদেশে এলাও কিনা, তো অডিশন দেওয়ার পর প্রথম রাউন্ড যখন কোয়ালিফাই করি তখন খুবই ভালো লাগছিল, খুবই ভালো লেগেছে, কারণ ফার্স্ট টাইম আর সবাই এত ভালো গায় ওখানে, তো ওদের সাথে কম্পিট করে একটা রাউন্ড ক্লিয়ার করা, দেন সেকেন্ড রাউন্ড ক্লিয়ার করা এতগুলো মানুষের মধ্যে থেকে, ব্যাপারগুলো আমার কাছে খুবই মেমোরেবল এখনও। এবং আমার বেশ ভালো কয়েকজন ফ্রেন্ড হয়েছে ইন্ডিয়াতে, তো তাদের সাথে এখনও কথা হয়। সো পুরো জার্নিটা যদি বলি, আমার জার্নি খুবই ভালো ছিল এবং ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু হবে। এই যে অন্য একটা দেশে গিয়ে কম্পিট করা এবং সেখানে এই যে একটা এনভায়রনমেন্টে একটা চেঞ্জ একটা বিষয় থাকে, এমনি ভয় কাজ করে, সেখানে ভয় কাজ করেছে কিনা বা নতুন পরিবেশে আসলে মানিয়ে নিতে কোনো ডিফিকাল্টি হয়েছে না বা তাদের আসলে বিহেভটা কেমন ছিল, সব কিছু একটু জানতে চাই ডিটেলসে। আচ্ছা, প্রথমত যদি বলি, আমার একবারও মনে হয়নি যে আমি আমার দেশের বাইরে কোথাও আছি, কারণ সবাই এতটাই হাম্বল ছিল। আমি যখন প্রথম দিন যাই তখন কলকাতাতে দুজনের মতো এসে আমাকে বেশ কিছু গিফটস দিয়ে গেছে, তো ভক্ত। হ্যাঁ, তো যাওয়ার পর থেকে কখনো মনে হয়নি যে আমি অন্য কোথাও এসেছি, পাশাপাশি তো কলকাতা। তারপর যখন অডিশন রাউন্ডগুলো শুরু হয়, অডিশন রাউন্ডের প্রথম রাউন্ডে বেশ কিছু ছেলেমেয়ের সাথে কথা হলো যারা খুবই ভালো গায়। আমি ওদের গান শুনছিলাম যে আসলে কাদের সাথে কম্পিট করছি বা কারা আমার এগেনস্টে আছে, মানে বিপরীতে। আচ্ছা, তো ওরা বেশ ভালো গায় এবং একই সাথে ইন্ডিয়ার যে ছেলেমেয়েগুলো ওখানে ছিল তারা বেশ বন্ধুসুলভ ছিল। হ্যাঁ, তো ওরা নিজেরা এসে কথা বলছিল। দেন ফর্ম ফিল আপের সময় বেশ কিছু ঘটনা হয়েছে যেগুলো বেশ মেমোরেবল ছিল। সেকেন্ড রাউন্ডে গিয়ে যখন বাছাইকৃত কিছু মানুষ পেলাম, তখন ওদের সাথে আড্ডাগুলো আরও বেশি ভালো ছিল আমার। তখন আমরা সবাই মিলে একসাথে গান গাচ্ছিলাম, একসাথে সবাই মিলে জ্যামিং করছিলাম। তো ওখানে আমার একটা ভালো বন্ধু হয়েছিল, ও দার্জিলিং থাকে, ওর নাম হলো রিশওয়াত ব্যাগ বেসিক্যালি। তো ও একটা ভালো বন্ধু ছিল। আর তারপরে আরও বেশ কয়েকজন বন্ধু হয়েছে যারা মানে প্রচুর সাপোর্টিভ ছিল। এমন ছিল যে আমি যখন গান গাচ্ছিলাম একসাথে, ওরা ওদের মতো গাচ্ছিল, আমি একটু সাইডে ছিলাম প্রথম পরে ওরাই আমার কাছে এসে সবাই আর কি বসে গান করেছে একসাথে এবং বারবারই বলেছে তোমার ভয়েস, মানে আপকা যে ভয়েস হ্যাঁ না, ও বহুত সুদিং হ্যাঁ, শুননে মে আচ্ছা লাগতা হ্যাঁ বহুত। তো বেশ ভালো লেগেছে, মনে হয়নি যে অন্য কোথাও গিয়েছি দেশের বাইরে। তারা কি জানতো যে আপনি বাংলাদেশে এত ফেমাস? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আমাদের থার্ড রাউন্ডের যে অডিশনটা হয়, তো এই রাউন্ডে আমরা 5-6 জন ছিলাম, 5-6 জনই এরকম হবে। তো আমি যখন বাংলাদেশে ব্যাক করলাম, তো ওই 5 জনের মধ্যে একজন নক করেছে যে দাদা তোমাকে আগে থেকেই চিনতাম, তোমার খামোশিয়া গানটা শুনেছিলাম ফেসবুকে, তখন থেকে তোমাকে ফলো করি 2022 থেকে, তো জানতাম না যে এটা তুমি, মানে মনে হয়নি যে তুমি এখানে। তার মানে সেও একটা ভক্ত ছিল আসলে, পছন্দ করেছে তোমার গান খুবই ভালো লাগে। তো পেয়েছি আরো বেশ কয়েকজন মানুষকে পেয়েছি যারা আগে দেখেছে ইউটিউবে বা ফেসবুকে কোথাও। তো আর ওদের সাথে কম্পিট করা, বেসিক্যালি ওরা খুবই ভালো গায়, আবারও বলছি, সবাই শিক্ষিত আর্টিস্ট বলবো, গানের চর্চা করে, গান শেখে, তো ভালো কেটেছে আমার পুরো জার্নিটা। সো ইন্ডিয়ান আইডলে তো যে গানগুলো গেয়েছেন, কোন কোন গানগুলো গেয়েছেন যার ফলে আপনি কোয়ালিফাই করেছেন? প্রথম রাউন্ডে একটা গান গেয়েছিলাম আমি, খামোশিয়া। তো পুরোটা গাইতে হয়নি, জাস্ট 10 সেকেন্ড। তারপরের রাউন্ডে 4-5টার মতো গান মানে গাইতে হয়েছে। আর এতে খামোশিয়া, দেন দিল দে দিয়া হে, দেন আমাদের কে স্যার একটা গান ছিল তু হি মেরি শব হে সুবহ হে, এর একটা। আর হলো যে
আর আরেকটা মনে নেই, খুব সম্ভবত দিল ইবাদত, এটা থার্ড রাউন্ডে গেছি। তো থার্ড রাউন্ডে আমি আবার সেম ভাবে খামোশিয়ে গেছি, কারণ জাজেস চেঞ্জ হয়ে গিয়েছিল। আই ওয়াজ লাইক যে জাজ তো চেঞ্জ, আমার বেস্টটা আসলে আমি দিতে চাই, আমি ওইটাই গাবো, যেহেতু ওইটাকে আমি কোয়ালিফাই করছি, সো কেন গাবো না। অ্যান্ড ওই গানটার ব্যাপার হচ্ছে যে গলা স্ট্রেট থাকে একদম, মানে কোনো যে ভাইব্রেট হয় ভোকাল, যখন আমরা ভয় পাই তখন গলা কাঁপে আমাদের, ওইটা হয় না ওই গানে। সো দ্যাট ওয়াজ আ পারফেক্ট সং ফর মি। আমি ওটাই গিয়েছিলাম। ওটাই গাওয়ার পরে তারপরে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আমাদের তো লিস্ট দিতে হয়েছিল থার্ড রাউন্ডে, মিউজিকের সাথে ছিল। তো আমি সেকেন্ড যে গানটা বলেছিল যে দিল দে দিয়া হে ইয়ে গানা শোনাও, আমি গাইলাম। তারপরে থার্ড যেটা গেয়েছি দিল ইবাদত লাস্ট রাউন্ডে, তো আমি গিয়ে বের হয়ে গিয়েছি। আমার অডিশন শেষ, সবাই ভালো বলেছে, দেন আবার আমাকে ডেকেছে ফিরসে আন্দারে যাইয়ে। আমি আবার ভেতরে গেছি, এখন বলছে যে জাস্ট লাইক আপনি এখানে বসে আছেন, পেছনে ক্যামেরা, আপনি জাজ। আমাকে বলছে এবার ক্যামেরার দিকে তাকিয়ে গান গান। আই ওয়াজ প্রিটি মাচ শিওর যে হ্যাঁ হয়ে গেছে, সবাই বলতেছিল যে হয়ে গেছে এরকম। তারপর এসে আর কি থার্ড রাউন্ডে দিল ইবাদত আমি গিটার বাজিয়ে গাই। তারপরে মেইন জাজ যিনি হয়, নতুন জাজ বেসিক্যালি 4 জনের মতো ছিল, উনি বলছে যে মে कीबोर्ड बजाऊंगा मेरे साथ गाना। আচ্ছা, मैंने बोला ओके। फिर से वही गाना, মানে আবার ওই গানটা গেয়েছি। তো গান ইন টোটালে আমি মনে হয় 10টার মতো গেয়েছি, বাট 4টা গান হয়তো 10 বার গাইতে হয়েছে এরকম, 4টা-5টা গান। শুরুতেই কি ওনারা বুঝতে পেরেছেন যে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন? না, বুঝতে পারেননি? আচ্ছা, আপনার মানে কথার যে হিন্দি অ্যাকসেন্ট আসলে বোঝা যায় না। হ্যাঁ, প্রথম রাউন্ডে বেসিক্যালি যখন খামোশিয়া গাই, আমরা 5 জন ছিলাম। 5 জনের মধ্যে খামোশিয়া গাওয়ার পর উনি আর কি আমাকে একটা জায়গা মেনশন করে দিচ্ছিল, বেকরার হ্যায় বাত করনে কো कहने दो इनको जरा। আমি এই পার্ট গাইনি, আমি নর্মালি গেছি, কারণ সেকেন্ড পার্টে এটা গাইতে হয়। তো আমি নর্মালি कहने दो इनको जरा খামোশি, আমি স্ট্রেট গেছি। তো আমাকে বলছে যে ये पार्ट ऐसे गाओ इनको जरा। মানে সেকেন্ড পার্টের কাজটা ফার্স্ট হ্যাঁ, পার্টে এটা আগে বলছিল, যেহেতু সময় কম। আমি বুঝিনি ওনার কথাটা প্রথমে। আচ্ছা, তো আমি আমার মতো করে আবার ওইভাবেই গিয়েছি, ঠিক আছে। তারপরে বের হয়েছি, বের হওয়ার পরে আমাদের রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে তখন আমাদের ওই লাইনে 30 জনের মতো একবারে দাঁড় করি, দেন 20-30 জনের মতো দাঁড় করে সবাইকে ডেকেছে। আমার টপিক নাম্বার ছিল 434, তো আমার নাম্বার ডাকিনি, বাকি সবার নাম্বার ডেকেছে। আচ্ছা, হ্যাঁ। তো এর মধ্যে সব, তখন আমি ভাবছিলাম যে আমার হয়তো হয় নাই, বাট আমি কনফিডেন্ট ছিলাম যে হওয়ার কথা, কারণ আমি তো দেখেছি আগের প্রতিযোগিতায় যখন বাংলাদেশের যেটি ছিল আরটিভিতে, সেটিতে কনফিডেন্স তো ছিলেনই যে আপনি চ্যাম্পিয়ন হবেন এবং হয়েছেন। তো এটা তো সেই একই কনফিডেন্স ছিল। গান গাওয়ার পর না, আমরা যখন 5 জন গেছি না, তো বোঝা যায় যে নিজেরা তো এইটুকু হলেও বুঝি যে কারটা কেমন হচ্ছে। তো এখানে বাংলাদেশি ছেলেটাও একটা ছিল, তো সেও গিয়েছে লাস্টে আমার পরে। তো গান গাওয়ার পর ওদের সবাইকে ডেকে নিয়ে গেছে, মানে ওয়েটিং রুম থেকে, আমাকে ডাকেনি। পরে ওদের সবাইকে বলেছে যে আপ লোগো কা জার্নি यही पर खत्म होती। আচ্ছা, তার মানে তখন মনে হচ্ছিল আমার নাম না ডেকেই ভালো হয়েছে। ভালো হয়েছে। পরে আমি যখন বসেছিলাম সাইড থেকে বলছে ইয়ার তুম সিলেক্টেড হো। ওয়াও। তো আমার ওই মোমেন্টটা মনে আছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমি আমার ফোন বের করে ভিডিও করছিলাম নিজে। আচ্ছা, অ্যান্ড এইটার পর বেসিক্যালি অনেক এক্সাইটেড ছিলাম। তারপরে একটা করে রাউন্ড হলো, সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে শেষ পর্যন্ত। বেশ অনেক কথা শুনলাম, বেশ ভালো একটি জার্নির কথা শুনলাম। এবার একটি গান শুনতে চাই। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এই হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃস্ব যে আজ তারাবার হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা।
জানতেও পারবে না কেউ তা। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে একটু সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, যে কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখেছি আপনাকে বেশ সক্রিয় থাকতে। আপনি বেশ অনলাইনে অ্যাক্টিভ ছিলেন, পাশাপাশি আপনি টিএসসিতে থেকেছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন। আপনার স্পষ্টবাদী যে আপনার কণ্ঠ, সেটাই আমরা দেখতে পেরেছি। সো সেই সময়টা আসলে কেমন ছিল এবং আন্দোলনের মুহূর্তটা কেমন ছিল? আপনার জন্য তো অবশ্যই ডিফিকাল্ট ছিল, কারণ আমরা জানতাম না আসলে সিচুয়েশন কোন দিকে যাবে। কোনো থ্রেট পেয়েছেন কিনা, বা কীরকম ছিল সেই সিচুয়েশনটা? থ্রেট পাওয়াটা বেসিক্যালি খুবই নর্মাল একটা ব্যাপার হয়ে গেছিলো ওই সময়, সবাই পেয়েছে। তবে যে ব্যাপারগুলো হচ্ছে যে মানে মানুষ কীভাবে আমি জানি না, সময়টাকে আমি মিস করি। মানে প্রতিদিনের একটা রুটিন ছিল, সকালবেলা উঠে যেতে হবে, এরকম একটা রুটিন হয়ে গিয়েছিল যে আজকে কি হবে, তারপরের দিন কি হবে, মানে একটু পরে কি হবে। তো ব্যাপারগুলো বেশ কি বলবো, ভয়ের তো ছিলই, একসাথে আবার ফলাফল দেখার খুব ইচ্ছা ছিল যে কি হবে। আমি 15 তারিখে যখন শুরু হয় তখন আমি টিএসসিতে ছিলাম। তো আমি ওখান থেকে লাইভ করে একটা পোস্ট করেছিলাম যে দেশে একনায়কতন্ত্র চলছে, যেটা ওই সময় একদম মানে এরকম স্টেটমেন্ট তো কেউ দেয়নি। হার্মফুল অবভিয়াসলি, কারণ আমাদের দেশে এখন আল্লাহ নাই করে যদি উনি থাকতো, আমি তো থাকতাম না, এটা একদমই শিওর একটা কথা। কারণ যেহেতু যতটুকুই হোক মানুষ তো চেনে, তো ব্যাপার হয়েছে যে যখন কিছু পোস্ট করা হয় সেগুলো খুব তাড়াতাড়ি মানুষজন দেখে। তো ওই যে ব্যাপারটা, তখন ভয়ের কথা যদি বলি, ভয় আসলে কাজ করছিল না, কারণ ডিরেক্ট তো কিছু এখনও পাইনি ওই সময়। 15 তারিখের পর পেয়েছি, যাই হয়েছে, কিন্তু ভয় লাগেনি আসলে। কারণ কি, আমার হচ্ছে ক্যাম্পাসের সবাই বেশ মানে পছন্দ করতো আর কি, এরকম পছন্দের মুখ ছিলাম ক্যাম্পাসে। সবাই জানতো খুব ও অনেক ভালো, এগুলো বিষয়ে আমি আসলে কথা বলতাম না কোথাও, এগুলো নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না, বলতাম না। সবার সাথেই থাকতাম, যেমন প্রোগ্রাম করতে হলো অবভিয়াসলি ছাত্রলীগের ছেলেপেলেই করেছে ওই সময় নেতাগুলো, তো ওদের সাথেও সম্পর্ক ভালো ছিল। তো ওই জায়গা থেকে ভয় লাগেনি কখনো। মানে এইটুকু ভাবতাম যদি ধরেও আর কি, মানে এইটুকু বলবে যে তুই আর এগুলো দিস না, তুই বাসায় যা, এরকম বলবে। ফ্যামিলি থেকে কিরকম ছিল? হ্যাঁ, ফ্যামিলি থেকে সাপোর্ট করেছে ফুল। প্রথমে করেনি, প্রথমে তো কেউ জানতো না আসলে বেসিক্যালি। তো তারপর আসলে বাবা মা যখন মানে বুঝতে পেরেছিল যে না, বলে লাভ নেই, ও যাবে, তখন বলেছিল যে শুধু মারা না গেলেই হয়েছে, তারপরে যা ইচ্ছা করো, এরকম রেগুলার যাও। তো আমার ছোট ভাই, আমার বড় ভাই, তারাও এইরকমই আর কি সক্রিয় ছিল। ছোট ভাইকেও না নিষেধ করতে পারিনি, কারণ আমি যাচ্ছি রেগুলার, ওকে কি নিষেধ করব। তো যাই হয়েছে পুরো টাইমটা জুড়ে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। যে ফলাফল চাচ্ছিলাম সেটা আমরা পেয়েছি। এখন দেখা যাক এটা কন্টিনিউ করতে পারে কিনা, সেই সফলতার ধারাটা ধরে রাখতে পারে কিনা। আচ্ছা, এই তো 5 আগস্টের পরে যে একটা সিচুয়েশন, এখন তো সবাই নতুন বাংলাদেশের কথা বলছে। সো আপনি আসলে নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? আমার কথাগুলো একদমই ক্লিয়ার। আমি চাই যে যেই আসুক, এখন যারা আছে বা এরপরে যারা আসবে ভোট হয়ে, আমি চাই যে এরা 5 বছর বা 10 বছর দেশ থেকে কোনো কিছু পাচার না করুক, দেশের টাকা দেশে রাখুক, এবং উন্নয়নমূলক যে কাজগুলো প্রত্যেকটা জেলাতে করুক। প্রত্যেকটা জেলায় কী কী দরকার সেগুলো দেখে করা হোক। যেহেতু আমাদের দেশ ছোট, তো সো খুব বেশি সময় লাগবে না একটা সুন্দর দেশ গড়ে তুলতে। যেমন আমি যদি বলি, মালয়েশিয়ার কথা বলি, মাহাথির মোহাম্মদ, উনি তো ওদের দেশ কিন্তু বাংলাদেশ থেকেও পিছিয়ে ছিল, তারপরে ডেভেলপ হয়েছে, কারণ ওনাদের যিনি প্রধানমন্ত্রী বেসিক্যালি যথেষ্ট ভালো মানুষ, এবং পৃথিবীর সব থেকে বেশি মানে সর্বোচ্চ বয়সে এসে প্রধানমন্ত্রী হয়েছে যিনি, মানুষ ভালোবাসে, কারণ উনি দেশের জন্য করেছে। তো আমিও চাইবো যে এমন কেউ আসুক যে দেশকে ভালোবাসবে এবং দেশের হয়ে কাজ করবে আগামী 5 থেকে 10 বছর। আচ্ছা, এবারে দর্শকদের উদ্দেশ্যে আপনার একটি মিউজিক ভিডিও আমরা প্লে করতে চাই। কোন মিউজিক ভিডিওতে দর্শকদেরকে দেখাতে চাইবেন? আচ্ছা, আমার প্রবীরয় চৌধুরী ভাইয়ের একটা গান আছে নাটকের, কেউ তোমাকে এতটা ভালোবাসে। এটাতে অভিনয় করেছে তৌসিফ ভাইয়া এবং তানজিন তৃষা আপু। আমরা সবসময় সংস্কারের কথা বলছি, আপনিও বলছিলেন, কিছু বলে ফেলেছেন আপনার কথার মাঝে। তারপরও
একটু ডিটেলসে জানতে চাই যে সংস্কারের যে বিষয়গুলো আছে, অনেক সেক্টরে তো আসলে সংস্কার প্রয়োজন। আপনি যেহেতু সঙ্গীত শিল্পী, আপনার আসলে সঙ্গীত অঙ্গনে কি কি সংস্কার চান, বা কোন কোন সেক্টরে আসলে সংস্কার করা খুব জরুরি এই মুহূর্তে? হ্যাঁ, সঙ্গীতের কথা যদি বলি, সিন্ডিকেট বলতে যেন কিছু না থাকে বাংলাদেশে, যে একটা গোষ্ঠীর হাতে, নির্দিষ্ট একটা গোষ্ঠীর হাতে পুরো একটা সিস্টেম থাকুক, এরকম হলেই সমস্যা হয়। যারা প্রতিভাবান তাদের সুযোগ দিন, তাহলে দেখা যাবে কি এই যে উন্নয়নের ধারাটা এটা খুবই তাড়াতাড়ি হবে। হ্যাঁ, হয়তো যারা আছে তারা এককভাবে করতে চাচ্ছে বা নিজেদের লোক দিয়ে করতে চাচ্ছে, হয়তো উন্নয়ন হবে, কারণ একবারে তো খারাপ না তারাও। তো দেখা যাবে কি ধীর গতির হবে। নেপোটিজম যে ব্যাপারটা থাকে এটা যেন না থাকে, আমি এটাই চাই। সংস্কারের যদি কথা বলি, সংস্কৃতি চর্চাটা একটু বাড়ুক, আমার এটা চাওয়া। আপনাকে আচ্ছা, আমরা কিন্তু এখন শুনতে পেরেছি যে আপনি মিউজিক ভিডিও নিয়ে কাজ করছেন, এবং সেখানে আমরা দেখেছি কিছু ভিডিওতে আপনি বেশ অ্যাক্টিং করছিলেন। হ্যাঁ, ক্যামেরা 4 সাইড দিয়ে আপনার শুট করছিল এবং আপনি অ্যাক্টিং করছিলেন, স্যাড হচ্ছিলেন, হাসছিলেন। সো আসলে অনগোয়িং কি চলছে এবং আমরা কোন ধামাকা পেতে চলেছি? মিউজিক ভিডিওগুলো করার পেছনে একটা কারণ আছে, যেটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আর কি সবাই জানবে। তারপর একটু হিন্ট দিতে চাই যে নাটকের অফার আসছে অনেক। আচ্ছা, দেখা যাক। তার মানে আমরা কি জাহিদ অন্ধুকে নাটকেও দেখতে পারবো? অ্যাক্টিং এ নাকি গানের শিল্পী হিসেবে? না, অ্যাক্টিং এ। অ্যাক্টিং এ, ও ইন্টারেস্টিং। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা তখন বলবো সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী, রাইট? আচ্ছা, নিজেকে আর কি কি ভাবে দেখার ইচ্ছে আছে, বা নিজেকে কোন জায়গায় দেখতে চান? স্পেসিফিক কিছুই নেই, আমি আসলে নিজেকে এক্সপ্লোর করতে চাই। যখন যেই সুযোগ পাবো, আমার যদি মনে হয় যে হ্যাঁ এটা আমার সাথে যায় বা এটা ঠিক আছে, এটাতে আমি ট্রাই করতে পারি, আমি ট্রাই করব। আমরা জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেটা আসলে আন্দোলনের পর আরও বেশি বুঝতে পেরেছে অনেকে, হয়তো বা যারা জানতো না তারাও এখন জেনেছে। সো পড়ালেখা আর এই স্টুডেন্ট লাইফ আসলে কিভাবে ডিল করা হয়, কিভাবে মেনটেন করা হয়? পড়াশোনা তো সবাই করছে, আমি পড়াশোনাটা আমার পরে বলতে চাই, কারণ আমি এখন টিচিং করাচ্ছি আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলে। সো আমি এখন অ্যাজ এ টিচার কাজ করছি, লেখাপড়া করছি, রেস্টুরেন্টের বিজনেসটা আছে, এখন অভিনয় যাওয়ার ইচ্ছা আছে। তো সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে আসলে। বেশ দারুণ। এবারে আমাদের অনুষ্ঠান আসলে শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কণ্ঠে আরেকটি সুন্দর গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? হাবিব ভাইয়ের ভালোবাসবো বাসবো রে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুহিয়া চুহিয়া পরে, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না, কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসো বাইসো রে বন্ধু আমায় যতনে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ অন্তু আপনাকে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন সবসময়, এবং নতুন নতুন কাজ আমরা অবশ্যই আশা করছি আমাদের মাঝে উপহার পাবো ইনশাল্লাহ। দর্শক, আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে চায়ের চুমুক।